প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। আমরা মানবাধিকার অপরাধে সেনা কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন বিতর্ক শুনছিলাম। 15 জনের বিচার, তাদেরকে সাব জেলে নিয়ে যাওয়া, তাদের বিচার কিভাবে হবে, কোথায় হবে, কে সেই সিদ্ধান্ত নেবে, কোর্ট সেই সিদ্ধান্ত নেবে নাকি অন্য কোথাও সেই সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সব নিয়েও চলছিল নানান বাকবিতণ্ড। সেই অবস্থার কি নিষ্পত্তি হচ্ছে কিনা বা কতটুকু আগালো, সেই সব কিছু নিয়ে কথা বলবো দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, সার্বিক অবস্থা নিয়ে আজকে টু দ্য পয়েন্টের আয়োজনে। আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। আছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক, সামরিক ও রাজনীতি বিশ্লেষক, চেয়ারম্যান রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। আছেন মোস্তফা কামাল, সাংবাদিক, লেখক এবং কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রথমে কর্নেল এম এ হকের কাছে শুনবো। আমরা যেই কথাটি বলছিলাম যে সেনাবাহিনীদেরকে নিয়ে অনেক বিতর্ক, তাদের সাথে সরকারের অবস্থা বা জনগণের অবস্থা অবনতির পথে যাচ্ছে বা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অনেকে বলছেন। কি মনে করছেন আপনি? দেখুন, সেনাবাহিনী এই শব্দটা, সেনাবাহিনী এই শব্দটা বাংলাদেশের ইতিহাসের সাথে এত গভীরভাবে জড়িত, এটা শিকড় এত গভীরে প্রথিত, এটাকেই টার্গেট করা হয়েছে। এই সেনাবাহিনী আজকের নতুন গর্জে ওঠা সেনাবাহিনী নয়, বহু বছর আগে 1947 সালের 48 সালের 15ই ফেব্রুয়ারি এই সেনাবাহিনীর জন্ম হয়েছে এই ঢাকার বুকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে। সেই সেনাবাহিনী কালক্রমে এটার শক্তি, সামর্থ্য, মর্যাদা ইত্যাদি বেড়ে বেড়ে অনেক দূরে গিয়ে গেছি আমরা ভুলে গেলে চলবে না। 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধে এই আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গর্বের বিষয়, ইন্ডিয়াকে নাস্তানাবুদ করে দিয়েছিল। 71 সালে আসেন, 71 সালে জেনারেল জ্যাকব, ইন্ডিয়ান জেনারেল, নাম শুনেছেন, যিনি মুক্তিযুদ্ধে ভারতীয় একজন বড় জেনারেল ছিলেন, স্টাফ অফিসার ছিলেন, তিনি বলেছেন, হ্যাড দেয়ার নট বিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ উড নেভার বি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ ইস্ট বেঙ্গল যদি না থাকতো, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি না থাকতো তার স্বাধীনতা যুদ্ধে, তাহলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। স্বাধীনতা যুদ্ধের সেই নেতৃত্ব শুরু হলো কাকে দিয়ে? মেজর জিয়াউর রহমানকে দিয়ে। উই রিভল্ট, এই কথাটা কিন্তু সহজ ছিল না, কোনো পলিটিশিয়ানের মুখ দিয়ে বের হয়নি। আমাদের শ্রদ্ধেয় ভাই আছেন, তারও বলতে, কারো কোনো পলিটিশিয়ানের মুখ দেখে বের হয় নাই, একজন ইয়াং মেজরের মুখ দিয়ে বের হয়েছে, উই রিভল্ট। কর্নেল উসমানী উনি নেতৃত্ব দিয়েছেন, কমান্ডার ইন চিফ ছিলেন, 11টা সেক্টরে ভাগ করে পুরো যুদ্ধটা চালিয়েছিল আমাদের সেনাবাহিনী, এই দেশকে স্বাধীন করেছে। এখানেই শেষ নয়, স্বাধীনোত্তর পরিবেশে, সেই বিশৃঙ্খল পরিবেশে এই সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষা করেছে। এখানেই শেষ নয়, পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করছে আমাদের সেনাবাহিনী, অদ্যাবধি জীবন দিয়েছে 400-র উপরে। এরপরে প্রতিটা পদে পদে আমি গল্প করতে চাই না, সেই সর্বশেষ শেখ হাসিনার সে ফেসিস রিজিম 16 বছরের, যেখানে দণ্ডমুণ্ডের কর্তা ছিল এই হাসিনা, তার উদ্দেশ্য কি ছিল? এই বাংলাদেশ নামক দেশটাকে ইন্ডিয়ার গোলামির জিঞ্জিরে চিরদিনের জন্য বেঁধে দেওয়া। ইন্ডিয়া যেটা চায়, এই সেটাই, সে লক্ষ্য অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য শেখ হাসিনাকে তৈরি করা হয়েছে। শেখ হাসিনা এবং তার বোন ইন্ডিয়াতে তো প্রতিপালিত হয়েছে, জানেন, তাই নয় কি? এই যে তাদেরকে তৈরি করে বাংলাদেশে পাঠিয়েছে, তাদের টার্গেট ছিল দুটো। বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে পারলেই তাদের আশা পূরণ হয়ে যাবে। সেটা করতে গেলে দুটো বড় বাধা, একটা হলো সেনাবাহিনী, আরেকটা হলো ইসলামী মূল্যবোধ। তবে এখানে কিন্তু আরেকটি কথা আছে, অনেকে বলেছেন যে গত 16 বছর সেনাবাহিনী সরকারের চাটুকারিতা করেছে। আমি বলছি, কে করেনি? আপনার মিডিয়া করেনি? আপনাদের যে 40টা-48টা চ্যানেল কোনো দিন শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের কথা বলেছেন আপনারা? শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন করেছে, সে আন্দোলন কি কোনো মিডিয়া প্রচার করেছে? সাংবাদিকরা যে গণভবনে গিয়ে সেই চাটুকারিতার দৃশ্য তো এখনো আছে। কম্পিটিশন চলছিল, কে কিভাবে হাসিনাকে খুশি করতে পারে। সেনাবাহিনী চাটুকারিতা করে নাই, কখনো করে নাই। সেনাবাহিনীর মূল স্ট্রিম যেটা, বেসিক ইউনিট যেটা, সেনাবাহিনী সেনা সদর দপ্তর দিয়ে যে সেনাবাহিনী পরিচালিত হয়, সেখানে আপনি এগুলো পাবেন না।
এই সমস্ত পাবেন পাবেন কয়েকটি। দেখেন আজকে 15 জন অফিসার যারা অ্যারেস্ট হয়েছে, অল অফ দেম হ্যাড বিন ইন বিডিআর অথবা আপনার র্যাবে। র্যাব তো আর্মির আন্ডারে নয়, র্যাব তো পুলিশের ওখানে ডিজি হলেন একজন পুলিশ অফিসার, এটা তো পুলিশের একটা অর্গানাইজেশন। সেখানে গিয়ে তাদেরকে দিয়ে দুর্নীতিগ্রস্ত, হত্যা, রাহাজানি সব করানো হয়েছে। সেনা প্রধান সেটার জন্য দায়ীও নয়, সেনাবাহিনীও দায়ী। আমি শেষ করে নিচ্ছি, সেনাবাহিনীও সেই জন্য দায়ী নয়। আপনি ফাইল পড়ে দেখেন, মূল সংগঠন ঠিক আছে, মূল সংগঠন চাটুকারিতা করতে যায় নাই কখনো। হ্যাঁ, কার তখন এত বড় সাহস ছিল হাসিনা একটা অর্ডার দেবে যে এইটা করো তুমি, আর করবে না? আপনি না করলে তো রাতের বেলা আপনি নিজেই নাই। সেই বাস্তবতার নিরিখে আপনাদের চিন্তা করতে হবে। কিন্তু সেনাবাহিনী নিজেদের মাথা নোয়ায়নি। সেনাপ্রধান 2-1 হয়তো গিয়ে চাটুকারিতা করেছে, সেটা পরিবেশ ওই রকম ছিল, চাটুকারিতা না করলে থাকতেও পারতেন না উনি। সেই পরিবেশে আপনি যে বললেন যে আমাদের সুনামের ক্ষুণ্ণ হচ্ছে, বিতর্কিত হচ্ছে, এটা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। আর্মিকে ডিফেন্ড করা হচ্ছে আর্মির মনোবলকে আঘাত দেওয়ার জন্য, আর্মিতে যাতে ভালো লোকেরা না আসে। এটা ইন্ডিয়ার একটা পরিকল্পনা। এই আর্মিতে আমরা চাকরি করেছি কেন, আর্মিতে ঢুকেছি কেন? 750 টাকা বেতনে আমরা আর্মিতে ঢুকেছি। বিএমএতে যখন মিলিটারি একাডেমিতে ট্রেনিং করেছি 2 বছর, 150 টাকা আমাদের দেওয়া হতো। এটা কি যথেষ্ট ছিল? ফকিরের ভিক্ষা হতো না। কেন করেছি? সম্মানের জন্য, গৌরবের জন্য। আর একটি ইয়াং লেডি, আই টেল ইউ, বাংলাদেশে কোনো ব্যক্তি কি দেশের জন্য জীবন দিতে শপথ গ্রহণ করে কেউ? আপনি করেছেন? ভাই করেছেন? প্রেসিডেন্ট করেছে? প্রধানমন্ত্রী করেছে? কোনো সাংবাদিক করেছে? দিস ইজ উই ডিড ইট, যে আমরা শপথ করেছি দেশের রক্ষা করার জন্য জীবন দিব। সেই লোকগুলো সম্মান চায়, ইজ্জত চায় আপনাদের কাছ থেকে। আজকে বলে সারা দেশে সেনাবাহিনী নিয়োজিত আছে, কোথাও কি কিনে এত আজকে 1 বছর কয় মাস হলো সেনাবাহিনী কোনো অপরাধের সাথে জড়িত, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, এরকম একটা উদাহরণ দিতে পারবেন? আপনার কাছে আবারও আমরা আসবো, অনেক ধন্যবাদ। মুস্তাফা কামালের কাছে শুনবো। সেনাবাহিনীকে আমরা সকলেই সম্মান করি, আসলে বাংলাদেশের 3 বাহিনী আমাদেরকে রক্ষা করতে অনেক কাজ করছেন, কিন্তু এরপরেও আসলে এখন যে অবস্থা তাদের, এই ভাবমূর্তি নষ্ট হওয়ার ব্যাপারটা কোত্থেকে উৎপত্তি হলো, কেন হলো, এবং এর সাথে নির্বাচনের সম্পৃক্ততা আসলে কি, নির্বাচনের কি প্রভাব পড়বে? ভাব এবং মূর্তি দুটা বিষয়, ইমেজের বিষয় বলতে চেয়েছেন আপনি। চিহ্নিত অথবা শনাক্তকৃত কয়েকজন ব্যক্তির জন্য বা কয়েকজন ব্যক্তির অপকর্মের জন্য গোটা একটা বাহিনী কলঙ্কিত হয়ে যাবে, তার ইমেজ নষ্ট হয়ে যাবে, সেটা মনে করার কারণ নেই। সেকেন্ডলি আসেন, যে 15 জন বা আরও যাদের কথা আসছে, তারা কিন্তু সেনাবাহিনীর অধীনে ছিলেন না, এটা পরিষ্কার থাকা দরকার। তারা ডিজিএফআইতে ছিলেন কিছু, র্যাবে ছিলেন কিছু। তো ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর অধীনস্থ নয়, নিয়ন্ত্রিতও নয়। ডিজিএফআই হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, আবার প্রতিরক্ষা মন্ত্রীটাকে প্রধানমন্ত্রী। এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করা দরকার। এবার সমান্তরালে আপনি আসেন, যে 15 জন সহ আরও কয়েকজন, আমি তাদের প্রোফাইল একটু দেখেছি, চমৎকার রেজাল্ট তাদের একাডেমিক ক্যারিয়ারে, প্রশিক্ষণে চমৎকার উচ্চ নম্বর প্রায় প্রত্যেকের। এমনকি এদের কয়েকজন আছেন বাইরে যে আমাদের শান্তি মিশনে কাজ করেছেন, বিশাল দক্ষতারা। তাহলে তারা এটা করলেন কেন? এখন যত না প্রশ্ন করলেন কেন, তার চেয়ে গুরুতর প্রশ্ন করালেন কেন, কে করালেন? বাস্তবতাটা হচ্ছে এরকম, তারা যে চেয়ারে ছিলেন, যে দায়িত্বে ছিলেন, সেটা না করার কোনো সক্ষমতা অথবা কোনো পদ্ধতি সেখানে নেই, সুযোগ ছিল না। দ্বিতীয়ত, যদি করতেন বা করার চেষ্টাও করতেন অথবা কথা না শুনতেন, তাদের নসিবও হয়তো ব্রিগেডিয়ার আজমি অথবা কর্নেল হাসিনুর যে পরিণতি ভোগ করেছেন তাদেরও সম্ভবত, অর্থাৎ তারাও গুম হয়ে যেতেন। তবে তারা কিন্তু আসলে দেশকে রক্ষা করার ম্যান্ডেট নিয়েই সেই শপথ গ্রহণ করে সেখানে বসেন, তাহলে কিন্তু তাদের মৃত্যুর আগ পর্যন্ত সত্যের পক্ষে লড়ে যাওয়াটাই আসলে দায়িত্ব। একটা হচ্ছে সত্যের পক্ষে, আমরা বলতে পারি যে বাধ্য হয়ে অপরাধ করেছেন। অবশ্যই বাধ্য হয়েছেন। যেমন শপথবদ্ধ দেশ রক্ষায়, তেমন শপথবদ্ধ নিজের জীবনও বিলিয়ে দেয়। তো এক অর্থে তো তাদের নিজের জীবনও বিলিয়ে দেওয়ার কাজে করেছেন প্রকারান্তরে ওই দায়িত্বে এসে। তো এখন ওই দায়িত্বের কাজগুলো কি, ডিজিএফআইয়ের কাজগুলো কি? মূলত তদারকি করা, আমাদের নিরাপত্তা তদন্ত করা, আভ্যন্তরীণ নিরাপত্তা। কিন্তু প্র্যাকটিক্যালি কি হলো, ডিজিএফআই নামের এই সংগঠনটিতে তাদেরকে রাজনৈতিক কাজকর্মে ব্যবহার করা হয়েছে। কারো ফোনে আড়ি পাতবেন, কারো দল ভাঙবেন,
সেটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করার অপচেষ্টা হয়েছে এই প্রতিষ্ঠানটিকে দিয়ে। নিশ্চয়ই এই প্রতিষ্ঠানের বাদ বাকিরা এতে জড়িত ছিলেন না। আবার যারা জড়িত ছিলেন তারা সর্বশেষ যে পর্যায়টা করেছেন, দেখেন এখানে কিন্তু উল্লেখ করবার মতো বিষয়, কয়েকটা দিন টানা এত গুজব এত গুঞ্জন ছিল যে হয় তারা পালিয়ে যাচ্ছেন, অথবা তাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, অথবা একটা বিদ্রোহ হয়ে যাচ্ছে, মধ্যরাতে একটা হয়েছে, ভোর রাতে আরেকটা হবে, সকালে তাজা আরেকটা হবে। মানুষের কিন্তু কয়েকটা দিন ঘুম নষ্ট হয়েছে এ নিয়ে যে সকালে কি খবর দেখবেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, যে শৃঙ্খলা আবারও প্রতিষ্ঠিত, অর্থাৎ বিচারের প্রতি, প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি তারা কিন্তু শৃঙ্খলার দৃষ্টান্ত দেখিয়েছেন। অর্থাৎ যতগুলো গুজব ছিল প্রত্যেকটা গুজব যে বানোয়াট এবং উদ্দেশ্যমূলক সেটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। যারা ছড়িয়েছিলেন যে সেনাবাহিনী এই বিচার চাচ্ছে না, সেনা প্রধান সেটা চাচ্ছেন না, এসব কথা কিন্তু অহরহ রটানো হয়েছে। কিন্তু দেখা গেল এই বিচার প্রশ্নে এখানে একটা ভিন্ন ন্যারেটিভ। বিচারটা কিসের বিচার? গুম এবং খুনের বিচার। কিন্তু ন্যারেটিভটা এমনভাবে আনা হয়েছে যে সেনাবাহিনীর বিচার। এটা কিন্তু পরিষ্কার থাকা উচিত। দেখা গেছে গুম কমিশন যে তদন্ত রিপোর্ট তৈরি করেছে, যে তথ্য নিয়েছে, এগুলো কিন্তু সেনাবাহিনী দিয়েছে। এমনকি কমিশন কারো সাথে কথা বলতে চেয়েছে, সেনাবাহিনী ওই ব্যবস্থাও করে দিয়েছে। অর্থাৎ তথ্য সাবুত এই যে ন্যারেটিভগুলো সৃষ্টি করা হচ্ছে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য, এর পেছনে আসলে কারা কাজ করছে বলে? কারণটা হচ্ছে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করলে কাদের উপকার হয় সেটা দেখতে হবে, আর ক্ষতি হয় কাদের। মোটা দাগে ক্ষতি হয় বাংলাদেশের, আর বাহিনীর ক্ষতি তো হচ্ছেই। তাহলে উপকৃত কারা হয়? নিশ্চয়ই উগান্ডা, রুয়ান্ডা বা আফ্রিকা উপকৃত হয় না। হক ভাইয়ের কথা কিন্তু সেটা একদম পরিষ্কার। উপকৃত হয় যারা দেশে একটা বিশৃঙ্খলা আশা করেন। তো এই বিশৃঙ্খলা কারা করতে চান? তারা তো আমাদের কাছেই আছেন, যারা মাঝে মধ্যে বলেন যে চট করে চলে আসবো, কাছেই আছি। পরিষ্কার তো, গোপনীয় নয় কিন্তু বিষয়টা। তো ওই জায়গায় যখন তারা এই বিচারিক কাজে রীতিমতো সহায়তা করছে, বাঁচানোর চেষ্টা করছে না, কিন্তু মাঝে দিয়ে কিন্তু আরেকটা হাইপ তোলা হয়েছে যে বিচার কোথায় করলে ভালো হয়। আমি সেটাকেও পজিটিভলি নিচ্ছি। অর্থাৎ বিচার চাচ্ছে, বিচার যেন আরও ভালো হয়, আরও প্রশ্নমুক্ত হয়। এখানে কিন্তু বিরোধের কিছু নেই। এটা একটা দৃষ্টান্ত আমি বলবো। তো আমরা যখন শৃঙ্খলার প্রশ্নে আসি, এখনও এত বিতর্কের পরও আপনার প্রশ্ন দৃষ্টি যদি বলা হয় যে ভাবমূর্তি যদি একটু নষ্ট হয়েও থাকে, এখনও শৃঙ্খলার প্রশ্নে প্রতীকী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ আপনি এখনো দেখেন কেউ কোনো বিপদে পড়লে একটু সেনাবাহিনী চায় আগে। এই চাওয়ারও কিন্তু একটা ওখানে আবার রাজনৈতিক যখন রকম ফের ঘটে, এটা আমি দৃষ্টান্ত হিসাবে বলি, রাজনৈতিক দলগুলো যখন অপোজিশনে থাকে তারা সেনাবাহিনীর অধীনে বা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে একটা নির্বাচন চায়। এই তারাই যখন আবার ক্ষমতায় যায় তারা এই পয়েন্টে আর আসে না। এটা কিন্তু দিবালোকে পরিষ্কার। তো এবার নির্বাচন সামনে রেখে আমাদের জন্য একটা আশাবাদ আছে। আরপিওতে যে সংস্কার প্রস্তাবটা আনা হয়েছে, সেনাবাহিনী শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে না, তারা আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীও থাকবে। রক্ষাকারী আর প্রয়োগকারী দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। তো ওই ক্ষেত্রে আমরা একসময় ছিল সেনাবাহিনীর ওই তদারকি, 91-তে তো অত্যন্ত সিরিয়াসলি ছিল। এরপর থেকে কিন্তু সরকার আস্তে আস্তে করে সেনাবাহিনীকে সরিয়ে নিয়েছে নির্বাচনের দায়িত্ব থেকে। একটা ইংরেজি শব্দ দিয়ে আমাদেরকে একটা ব্লাবে দেওয়া হয়েছে যে স্ট্রাইকিং ফোর্স। অর্থ হচ্ছে আপনার দরকার হইলে আপনি ডাকবেন। এটা অনেকটা ওই রকম যে ডাক্তার আসিবার পরে রুগী মরিল বা ডাক্তার আসিবার আগে রুগী মরিল, মরা অর্থাৎ ইন্নালিল্লাহর কিন্তু কোনো কাবার নাই। আপনার কাছে আবারও এবার আমরা একটা যখন একটু শেষ করি, যখন আশাবাদ তৈরি হয়েছে যে এবারে নির্বাচনটা সুষ্ঠু করার বিষয়ে সেনাবাহিনী অত্যন্ত প্রাসঙ্গিক হবে, ঠিক এই সময়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার পেছনে চেষ্টা করা হচ্ছে। বড় রকম একটা উদ্দেশ্য থাকাই স্বাভাবিক। আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা কি থাকবে, তাদের কি পরিকল্পনা? একটা চিন্তা করে দেখান তো, যদি আসন্ন নির্বাচনে সেনাবাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলো না, মনোবল যেহেতু আপনারা ভেঙে দিয়েছেন, একটা আগেই তো বললেন, আমাদের মনোবল স্বাভাবিকভাবেই ভেঙে যাচ্ছে। কিভাবে সেটা একটু বলে নেই। অনেকে আমাকে প্রশ্ন করেন বিভিন্ন জায়গায় যে এই যে এতগুলো অফিসারকে ধরলো, আপনাদের কি মন খারাপ হয় না? তখন আমি জিজ্ঞেস করি, আপনার পরিবারে যদি 10 ভাই বোন থাকেন, 10 ভাই বোনের মধ্যে যদি একজন অপরাধ করে এবং অপরাধীদের কাছে যদি তাকে যদি আইনের হাতে তুলে দেওয়া হয়, বাবা মা ভাই বোন ওদের মন খারাপ থাকবে না? ভাববে কেন আমার ছেলেটা কিংবা মেয়েটা অন্যায় করতে গেল, ঠিক কি না? তো সেই ক্ষেত্রে পুরো পরিবারই তো ভেঙে পড়ে।
সেই মনোবলটা হারানোর তো একটা অবশ্যই আপনি যদি জোর করে প্রভাবটা বলেন পড়বে। হেরে গেছে। এখন এই মনোবলটা দেখেন অনেক প্রক্রিয়া দিয়ে এটাকে যাতে মনোবল ভেঙে না যায়, অনেক প্রক্রিয়াই এদের বিচার করা যেত, একদম জগৎকে জানিয়ে দিয়ে বিশাল করে। এবং বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু একটা হ্যাঁ, বিতর্ক ছিল, আপনি দেখুন, সিভিলে বিচার করা হবে what কিনা about? কোর্টে। এইটা তো আপনি বলেন সেই সময়ে বাংলাদেশে যদি সবচেয়ে বেশি অপরাধ কেউ করে থাকে সেটা পুলিশ করেছে। দিনে দুপুরে মানুষকে পায়ে গুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে। একজন ওসি দেখা গেল ওসি প্রদীপই 200-র উপরে মানুষ হত্যা করেছে। এই ধরনের অন্যান্য অনেক ওসি আছে তারা 30-40টা নিজে নিজে খুন করেছে। তাদের বিচার, তাদের এই বিচারের কথা কিন্তু আড়ালে পড়ে গেছে। আপনি বাংলাদেশ থেকে মোস্তফা কামাল ভাই বলেন $1 দেশের বাইরে যেতে পারে সেক্রেটারিয়েটের সচিবদের সাইন ছাড়া না। এরা কারা? এটা কি মিলিটারি অফিসার? 16 বছর কি কোনো মিলিটারি অফিসাররা দেশ চালিয়েছে? 16 বছর না, আমি ছিল না। এখন এসে এই যে একটা সিনেমার হলের বড় পর্দার মতো তুলে ধরা হলো সেনাবাহিনীকে, এটার উদ্দেশ্য আছে যাতে তারা ডিউটি ঠিক মতো পালন না করে। কেন করতে যাব? আপনি যখন কথায় কথায় আমাকে বকা দেন, আমি আপনার কথা শুনবো কেন? আমি চুপ করে থাকবো, নাহলে কাজ করব না। চুপ করে থাকলে ভুলও হবে না, কাজ না করলেও ভুল হবে না, আমাকে আপনি ফাঁসাতে পারবেন না। এই যদি নির্বাচনে ধরেন ডিউটি পালন করলো না ঠিক মতো, কিংবা এই যে সারা দেশে আর্মি ডিউটিরত আছে তারা ঠিক মতো ডিউটি পালন করলো না, দেশ ক্ষতি হবে কার, লাভ হবে কার? এখানেই আপনার দেখতে হবে। মোস্তফা কামাল সেই পয়েন্টটা হিট করতে চেয়েছিল। কারা? এদেশে যারা ভারতের এজেন্ট হিসাবে কাজ করছে। আমি তো একটা কথা বলি যে বাংলাদেশিরা নয়, ভারতীয় বাংলাদেশিরাই যথেষ্ট এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য। এখন আপনি যেটা বললেন নির্বাচনের কথা, নির্বাচনে এতটুকু আমি বলতে পারি, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং আমার কাজই হলো একটা ব্রিজ তৈরি করা, সার্ভিং যারা এবং রিটায়ার্ড যারা তাদের মধ্যে এটা একটা ব্রিজ তৈরি করা। আমি বলতে পারি তার মানে এই যে এই ঘটনাটা ঘটিয়েছে, সেনাবাহিনী এত দুর্বল না যাতে ভেঙে পড়বে। এটা হিমালয় পর্বত থেকে যদি একটা পাথর, একটা বরফখণ্ড পড়ে যায়, হিমালয় পর্বত থেকে কি খুব ক্ষতি হয়ে যাবে? মোটেও না। এই সেনাবাহিনী এখনো আল্লাহর রহমতে যে কোনো কঠিন কাজ করার জন্য প্রস্তুত আছে, এবং আগামী ইলেকশনে অবশ্যই এই সেনাবাহিনী অতি সূক্ষ্মভাবে সততার সাথে, নিষ্ঠার সাথে, দেশপ্রেম নিয়ে, যাদের ঈমান নিয়ে, যোগ্যতা নিয়ে দায়িত্ব পালন করবে। হ্যাঁ, এটা বাদ সাধবে তারা যারা ভোট রিগিং করে পাশ করতে চায়, যারা চাঁদাবাজি করে পাশ করতে চায়, যারা জোর জুলুম করে পাশ করতে চায়, ছিনতাই করে পাশ করতে চায়, তাদের জন্য খবর আছে। তারা এখন চিন্তা করছে কিভাবে আর্মিকে কোনো না কোনোভাবে দুর্বল করে দেওয়া যায় যাতে তারা ডিউটি পালন না করে। আমি কি বুঝাতে পারছি? অনেক ধন্যবাদ আপনাকে এম এ হক। আমাদেরও আসলে সেটি প্রত্যাশা যেন আর্মিদের ব্যবস্থাপনায় একটি সুন্দর নির্বাচন জনগণ পায়, একটি গণতন্ত্র সরকার জনগণ পায়। আমরা মোস্তফা কামালের কাছে আবারও শুনবো। জাতিসংঘের কয়েকটি মানবাধিকার সংগঠনের চিঠিতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ এসেছে, সেই সাথে আবার ডিজিএফআই এর ক্ষমতাটা একটু সংকীর্ণ করে একটু র্যাবের সংস্কার করা, এই সকল ব্যাপারে কথা বলা হয়েছে, এবং বলেছেন যে তারা আওয়ামী লীগের যে ভোটগুলো আছে তাদের বিপুল সমর্থন সেগুলো কোথায় যাবে, তাদেরকে ভোট থেকে বঞ্চিত করাটাও ঠিক হবে না। সেই ব্যাপারে আপনি কি ভাবছেন? মোট 1 ডজন প্রেসক্রিপশন আছে ওখানে, আমি 12টাই পড়েছি। একদম প্রথম দিকে আছে সরকারের যে পদক্ষেপগুলো, সেটার প্রশংসা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদেরকে যে প্রক্রিয়ায় বিচার করা হচ্ছে সেটারও প্রশংসা করা হয়েছে। 9 নম্বরে গিয়ে আছে আওয়ামী লীগের প্রসঙ্গ। কিন্তু আমাদের কিছু কিছু গণমাধ্যম 9 নম্বরটাকে 1 নম্বরে নিয়ে এসেছে, যে তারা চেয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা হয়। তো মানবাধিকার সংগঠনগুলো কিন্তু তাদের জায়গা থেকে যথারীতি বলেছে, তবে দেশের জনগণ আসলে কি চায়, ওই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে? এখনো কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার বাংলাদেশে রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে পেরেছেন বা আপাতত নিষিদ্ধ করতে পেরেছেন, কিন্তু তাদের ভোট অথবা ভোটারগুলো কিন্তু নিষিদ্ধ করতে পারেননি। ওই ভোটগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, সেটা একটা জটিল বিষয়। এই ভোটগুলো কোন দিকে যাবে অথবা কোন দিকে না যাবে সেটার উপর নির্ভর করছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা, যে অ্যাপ্রোচ করা, 9 নম্বরের বিষয়টাকে 1 নম্বরে নিয়ে আসা, সেখানে যে আমাদের সরকারের অনেকগুলো পদক্ষেপ, জি, তো এটা যদি এমনটা হয়ে থাকে যে মার্কেট গরম করা, হাইপ তোলা, সেটা এক ভিন্ন বিষয়। কিন্তু ওখানে আরো 2টা বিষয় আছে।
ও দুটা বিষয়ে যে যার সুবিধা মতো কিন্তু প্রকাশ করছে। অ্যামনেস্টি সহ এই সংগঠনগুলো 6টা সংগঠন তারা বরাবরই মৃত্যুদণ্ড বিরোধী, বরাবরই, সেটা তারা বরাবরই বলে আসে। তাদের তো স্বাধীনতা আছেই। আবার আরেকটা জায়গায় আছে যে নিষিদ্ধকরণ তারা ওইভাবে চায় না। তাহলে কোনভাবে চায়? বাংলাদেশের প্রেক্ষিত বদলেছে, ব্যক্তির বিচার হয়েছে, নেতার বিচার হয়েছে, সময়ের প্রেক্ষিতে এখন দলের বিচারের কিন্তু একটা প্রশ্ন এসেছে। তো ওই ক্ষেত্রে আপনি দেখেন দেশের প্রধান যে দলটি বিএনপি, তারাও কিন্তু তাদের ভূমিকা স্পষ্ট করেছে যে তারা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ চায় না। অর্থাৎ তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেছে। তাহলে কিভাবে নিষিদ্ধ চায় সেটাও পরিষ্কার করছে না, সেটা তাদের রাজনৈতিক এক ধরনের কৌশল। ধারণা করা যায় অচিরে সেটারও কিন্তু একটা নিষ্পত্তি আসতে হবে। কারণ আমাদের যে এনসিপি সংগঠনটি আছে তারা এখন কোণঠাসা, কিন্তু তারা তাদের মতো করে সেটা বলছে, সম্ভবত বলেই যাবে। বলার সাথে তাও উচ্চারণ করছে যে হয়তোবা আমরাও বাঁচব না। এটা কিন্তু এক ধরনের একটা বার্তা দিচ্ছে তারা। এটা বড় দল দুটাকে ইঙ্গিত করে তারা বলছে, বিএনপিকে ইঙ্গিত করে বলছে, জামাতকে ইঙ্গিত করে বলছে যে রাজনৈতিক দলগুলো যত ঘনিষ্ঠ হচ্ছে ফাঁসির রশি বোধে আমাদের দিকে এগিয়ে আসছে। তবে ছাত্রদের হাত ধরে আসলে অভ্যুত্থানটা এলো, এবং এখন যদি সেই ছাত্রদেরকে কোণঠাসা করে দেওয়া হয়, এটার কারণটা কি? এটার পেছনে কি চলছে? এটা যুগে যুগে হয়ে আসছে বরাবরই সব আন্দোলনে। এটা বোধহয় সময়ের বাস্তবতা না, এটা বয়সের বাস্তবতা, রক্তের বাস্তবতা। হক ভাই এখন কোনো একটা গোলমাল বাঁধলে ওই স্পিডে যাবেন না আমি যতটুকু স্পিডে যাব, আবার আমার চেয়ে কম বয়সী যে সে আরও বেশি স্পিডে যাবে। এটাই জাগতিক নিয়ম, এটা রক্তের ধরন। তো ছাত্ররা এর আগেও ভূমিকা রেখেছে। আপনি 69 ধরেন, 70 ধরেন, 71 ধরেন, 90 ধরেন, কিন্তু এবারের ব্যতিক্রম হচ্ছে আগে ছাত্ররা শুধু তাদের অভিযানটুকু শেষ করে অথবা অভ্যুত্থানটুকু শেষ করে তারা ঘরে ফিরে গেছে অথবা পড়ার টেবিলে ফেরত গেছে। এবার ওখানে একটু ব্যতিক্রম, তারা একটু শরিকানা চাচ্ছে। তো এর একটা উদাহরণ কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি নেপালে, এরপর কিছুদিন পর দেখেছি আমরা আরও কয়েকটা দেশে, ছোট্ট ছোট্ট বিভিন্ন ফরম্যাট। প্রত্যেকটারে কিন্তু স্কেল অনেকটা অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে আমাদের যারা এই আন্দোলনে সফল হয়েছে, অর্থাৎ ছাত্ররা, তারা সততার কারণে ওই সময়টা পর্যন্ত, সাহসের কারণে তারা যে স্পিডে এগোতে পেরেছে, ইদানিং কিন্তু পারছে না। আপনি খেয়াল করে দেখুন, সশস্ত্র বিপ্লব ছিল না কিন্তু, বা অভ্যুত্থান যেটাই বলেন, এখন বিপ্লবও বলা হচ্ছে না, অভ্যুত্থানও বলা হচ্ছে না। তাদের যদি ওই বুঝ জ্ঞানটুকু পরিপূর্ণ থাকতো, জুলাইয়ের চেতনা কি তাহলে ধ্বংসের পথে? ধ্বংসের পথে বলা যাবে না, বাধার পথে। বরাবরে সেটা তারুণ্যকে প্রবীণরা একটু সাইডলাইনে রাখতে পছন্দ করেন। এবারের বাস্তবতাটা একটু ভিন্ন। তারুণ্য একটু শরিকানা চায়, একটু হক চায়, একটু অধিকার চায়। তো সেটা চাওয়া তো দোষের নয়। তারা পাবে কি পাবে না আরেক প্রশ্ন, কিন্তু তারা চাইছেও দেরিতে। কীরকম বলা হচ্ছে? জুলাই সনদ। জুলাই সনদকে এরই মধ্যে ব্যঙ্গ করে বলা হয় ঝুলাই সনদ, মানে ঝুলাইয়া দেওয়া। কোন জুলাই? এই 2-3 মাস আগে যে জুলাইটা গেছে এই জুলাই না, 24 সালের জুলাই। তো যদি তারা রাজনৈতিক অভিজ্ঞতা সমৃদ্ধ হতো তাহলে ওই 5 আগস্টের ঘটনাই কিন্তু একটা সনদ, সেটাই একটা ডিক্লারেশন, সেটাই একটা প্রক্লামেশন। কিন্তু যেহেতু তাদের ওই রাজনৈতিক ওই দূরদর্শিতা ছিল না, গণমাধ্যম কর্মী হিসাবে আমার বিশ্লেষণ মনে হয়, থাকলে তারা ওই দিনে বলতো যে এটাই ঘোষণাপত্র, এটাই আমাদের প্রক্লামেশন, এটাই ডিক্লারেশন, এটাই সনদ। তবে এই জুলাই সনদে কিন্তু সকল বেশিরভাগ রাজনৈতিক দল সিগনেচার করেছে, তখন কিন্তু এই নিয়ে কেউ কথা তোলেনি। কথা তুলেছে, বাকিরাও হয়তো করবে। কিভাবে করতে চায় আপত্তি কিন্তু কারণেই, বিরোধিতা কেউ করে না, অনেক নোট অফ ডিসেন্ট ছিল, আরো সুন্দর করে করতে চায়। এই জন্যই নোট দেয়া, সেটা দূষণীয় নয় কিন্তু। নোট অফ ডিসেন্ট দেয়া কিন্তু করার জন্যই নোট অফ ডিসেন্ট দেয়া, যে আরো সুন্দর করতে চায়, আরো টেকসই করতে চায়। আমরা কিন্তু ন্যারেটিভ ভুল করে ফেলছি যে বিরোধিতা করছে, বিরোধিতা নয়, তারা আরো এটাকে ফলপ্রসূ দেখতে চায়। তো নিশ্চয়ই সেটারও একটা ফয়সালা হবে, ফয়সালা না হয়ে পারে না। অনেক ধন্যবাদ। আবারও আপনার কাছে শুনবো আমরা, ওই চেতনার বাইরে কারোই কিন্তু যাওয়ার আমরা এম এ হকের কাছে শুনবো। এই যে এখন জুলাই সনদের উপরেও কিন্তু গণভোট হওয়ার কথা চলছে, যে অনেকে চায় গণভোট হোক, অনেকে বলছে যে নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়। জুলাই চেতনার আগে, নির্বাচনের আগে কি জুলাই সনদের উপর গণভোট সম্ভব কিনা? আমাদের এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো খারাপ না বাংলাদেশে, হাসিনার আমলের চেয়ে তো খারাপ না। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই খারাপ না, যা সে হাসিনার আমলের চেয়ে ঘটনাগুলো সবসময় ঘটে,
সব দেশেই ঘটে, হয়তো কোনো কোনো জায়গায় দুর্বলতার সুযোগ নিয়ে চাঁদাবাজি হচ্ছে, যেটা চাঁদাবাজিটাকে এখন সবচেয়ে বড় একটা মানে সিচুয়েশন তৈরি করছে মানুষের ভিতরে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার জন্য। এখন জুলাই সনদের কথা আসি। দেখুন, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে আমাদের এই ছাত্র জনতা সেই মাত্র ৩৬ জুলাই এই আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এক দফা আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছে। এই ঘটনাটা ঘটেছে শুধু এই মিছিল মিটিং এর মাধ্যমে নয়, ১,৫০০-এর উপরে শহীদ হয়েছে, তাই নয় কি? এবং আপনি যদি দেখেন, ভুলে যাবেন না প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত সেই সময়ে যে যুদ্ধ করেছে আমাদের ছাত্ররা, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা, আমিও সেটার সাথে জড়িত ছিলাম। সেই দৃশ্য ভুলে যাওয়ার মতো নয়। ৯ মাসের মুক্তিযুদ্ধ কেউ হয়তো দেখেই নাই কোন জায়গায় যুদ্ধ হচ্ছে। আমরা দেখেছি দিনে দুপুরে হেলিকপ্টার দিয়ে মানুষ মারছে, হেলিকপ্টার দিনের দুপুরে ছেলের মায়ের সামনে ছেলে ধরে নিয়ে যাচ্ছে, ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, স্ত্রীর সামনে থেকে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করছে। এই ঘটনাগুলো, তবে এখন সেই জুলাই চেতনাকেও ব্যবহার করা হচ্ছে বলেও কথা হচ্ছে। কিসের ব্যবহার? জুলাই চেতনা যেটা অলরেডি লেখা আছে, লেখা হয়ে গেছে, সিগনেচার করেছে, এটা তো পুরো জাতির একটা ইচ্ছার প্রতিফলন, আকাঙ্ক্ষার প্রতিফলন, একটা দলিল। এখন একটা মত পার্থক্য হতেই পারে, মত পার্থক্যটাই তো আসলে গণতন্ত্রের মূল সৌন্দর্য। এখন কেউ বলছে যে না, এটা যদি আমরা এখনই গণভোটের মাধ্যমে প্রতিশ্রুতি না নিতে পারি, তাহলে যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় সেটা হয়তো নাও করতে পারে। এই যে একটা আপনার দ্বিধা দ্বন্দ্ব, আসলে তাই হতে পারে। কেননা বাংলাদেশের পলিটিক্স এমন একটা জিনিস, কচু পাতার পানি, হ্যাঁ, কখন কোন জায়গায় পড়ে যায় হঠাৎ করে। তো এইটা যদি কেউ দাবি করে যে হ্যাঁ গণভোট হবে, গণভোট তো আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সৃষ্টি করে গিয়েছিলেন। গণভোট হলে অসুবিধা কি? এটা কি কারো শক্তি কমে যাবে, কিংবা দেশের কোনো ক্ষতি হবে, কিংবা মানুষের কোনো অধিকারের ক্ষতি হবে? যেই রক্তের বিনিময়ে আপনি অর্জন করলেন, তাদের একটা দাবি দেওয়া মেনে নিলে অসুবিধা কোথায়? আমি তো কোনো দোষ দেখি না। এখন অনেকেই বলছে যে না, এটা একদিনেই করতে হবে, নির্বাচন এবং গণভোট। আর কিছু লোক বলতেছে না, এটা আগে করতে হবে। আমি বলি, মনে করি যে দুইটা আলাদাভাবে করলে অসুবিধা কোথায়? যদি একটা আগেই করা হয় গণভোটটা, তাহলে তো এই ছেলে মেয়েগুলো যারা আজকে চাচ্ছে এটা, তাদের মনটা খুশি হবে। আমাদের বাচ্চাদের মনকে একটু খুশি করি না আমরা বুড়োরা, এটাতে দোষণীয় কিছু নাই। এটা নিয়ে একদম ই করা আপনার কঠিন হওয়া আমি মনে করি না। তবে জুলাই সনদ সম্পর্কে কি দেশের জনগণ স্পষ্ট ধারণা রাখে যে সেটার উপর তারা গণভোট দেবে? কেন রাখবে না? জুলাই সনদ সম্পর্কে একটা রাস্তার মধ্যে রিক্সা চালায়, তারা জিজ্ঞেস করেন, সেও জানে জুলাই সনদ। আজকাল এই মোবাইল আছে না, মোবাইলের মধ্যে খবর শুনতে, মোবাইলের মধ্যে পড়তেছে, দেখছে, সবাই ওয়াকিবহাল। এই যে আমাদের এখানে যারা এই স্টুডিওতে আছে, তারাও জানে জুলাই সনদ কি, সেটা অধিকার রক্ষার জুলাই সনদ। আপনাদের খেটে খাওয়া মানুষের, সাধারণ মানুষের ভবিষ্যতে দেশে যাতে এই ধরনের কেউ আবার নতুন স্বৈরাচার না আসতে পারে, সেই গ্যারান্টিগুলো এখানে দেওয়া আছে। সেখানে প্রত্যেকটা সংস্কারের কথা লেখা আছে। এটা তো দেশের কোনো মানুষের ক্ষতি তো দূরের কথা, দেশের মানুষের অধিকারকে সমুন্নত রেখে শক্তিশালীভাবে প্রয়োগ করার একটা সনদ। এখানে যারা বিরোধিতা করবে তাদেরকে ধরে নিতে, তাদের ডাল মেকুস কালায়, তাদের উদ্দেশ্য সঠিক না। সুতরাং জুলাই সনদ এটা অত্যন্ত শক্তিশালীভাবে একটা সংবিধানও হতে পারে, এমনকি এটাকে সংবিধানের রূপ দেওয়া যেতে পারে, সংবিধানের সংযুক্তিই না হতে পারে। অনেক ধারা আছে, যেই ধারাগুলো আপনার মানুষের অধিকারের বিপরীতে, কিন্তু সেগুলো পালিত হয় না। আপনি মনে করেন সংবিধানে, আমাদের মোস্তফা কামাল ভাই খুব পড়ালেখা করেন, জানেন সংবিধানে একটা জায়গা আছে, ঠিক অনুচ্ছেদটা আমার মনে নেই, কৃষক শ্রমিকের মুক্তি দেওয়ার জন্য একটা গ্যারান্টি আছে। আমরা কি পেরেছি 54 বছরে কৃষক শ্রমিকের কোন মুক্তি দিতে পেরেছি? বাংলাদেশে 1,70,00,000 পরিবার হলো কৃষি পরিবার, কৃষক পরিবার। I don't know, you are also from farmers family, you may not, your father may not, your grandfather was, তো কে না সেই কৃষকদের মুক্তিকে আমরা দিতে পেরেছি? সেই হাড্ডি সার দেহ, সেই মানে আপনার সূর্যের কঠিন তাপে দগ্ধ একটা শরীর, আপনি একবার চিন্তা করুন তো, তারা কি সেখান থেকে তারা প্রতারিত হচ্ছে? তারা সব জায়গায় প্রতারিত, ন্যায্য মূল্য পাচ্ছে না, সার কিনতে গেলে ভেজাল সার, কীটনাশক কিনতে গেলে ভেজাল। দেশের প্রত্যেকটি জায়গায় এভাবে আসলে এই যে অধিকারকে প্রতিষ্ঠিত না করতে পারলে, আচ্ছা 1 মে আমরা আন্তর্জাতিক শ্রম দিবস
শ্রম দিবস বলি না, হ্যাঁ শ্রমিক অধিকার কেন হয়েছিল সেটা? আপনার অধিকারকে গ্যারান্টি দিতে হবে পলিটিক্যাল পার্টিদের, ইয়েস whoever comes to the power we are going to give you that certainty, promise। তবে সাংবিধানিক সার্টেনিটি তো আমাদের নেই, তাহলে জুলাই সনদ স্বাক্ষর এটাই তো করলেই সংবিধানে কি অন্তর্ভুক্ত আমাদের করতে হবে। অন্তর্ভুক্ত করার পরেও কি আমরা সেই অধিকারগুলো পাবো? এটার কোনো সেটা নিশ্চয়তা হলো আছে? নির্ভর করবে আমাদের দেশের নেতাদের উপরে। সেই নেতাদের যদি আমরা সঠিকভাবে নির্বাচিত করতে পারি, তাদেরকে যাদের সেই প্রতিশ্রুতি দেওয়ার, প্রতিশ্রুতি পালন করার মতো সেই ক্যাপাসিটি আছে, সেই নেতা যারা দেশকে ভালোবাসে নিজের চেয়ে বেশি, দলের চেয়ে বেশি। আমরা তো মুখে মুখে বলি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা সব ভুয়া কথা। পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল নেতাদের কথাবার্তা শুনলে কি তাই মনে হয়? মোটেও না। সুতরাং আমাদেরকে দেখতে হবে আগামী নির্বাচনটাকে টার্গেট করতে হবে। আপনি, আমি, সবাই, এদেশের কৃষক, শ্রমিক সবাই টার্গেট করবো কোন মার্কায় কে দাঁড়ালো, উই ডোন্ট বদার, কোন পার্টি থেকে কে দাঁড়ালো উই ডোন্ট কেয়ার। উই উইল ফাইন্ড আউট দ্য বেস্ট পসিবল ম্যান, ইমানদার ম্যান, যে মিথ্যা কথা বলে না, যে লোকের সাথে প্রতারণা করে না, যে মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে না, যে শুধু নিজের আখের গুছানোর জন্য, টাকা কামানোর জন্য এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। যে পলিটিশিয়ান ব্যবসার খাতিরে পেশা হিসেবে নিয়েছে, সেটা সেই পলিটিশিয়ানকে পরিত্যাগ করতে হবে। যারা এটাকে মানুষের সেবা হিসেবে গ্রহণ করেছে, তাদেরকে যদি গ্রহণ করতে পারি আমরা, এই দেশ 300 আসনের ইলেকশন দিয়ে সোনার দেশে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আপনি দেখুন, একটা জিনিস আমরা ভুলে যাই, বাংলাদেশ কিন্তু সবসময় পরিচালনা করে আমলারা। একটা জিনিস আমরা ভুলে যাই, আপনার যদি সামরিক শাসনও হয়, আমলারা কি ঘরের ভিতর ঘুমিয়ে থাকে? ওরা তো মিলিটারি তো খালি রাস্তায় ডিউটি করে, কিন্তু দেশ চলে কিন্তু আমলারা। আপনি দেখুন, 16 বছর আমলারা দেশ চালিয়েছে, এখনো চালাচ্ছে। এই আমলাদেরকে কর্তৃত্ব করার মতো শক্তি যদি কারো না থাকে, মন্ত্রী কিংবা এমপি কিংবা কোনো প্রশাসকের, তাহলে তো এই আমলা তো সে আবার সেই কাজই করে থাকতে হবে। অনেক ধন্যবাদ কর্নেল এম এ হক। আমরা একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। মুস্তাফা কামালকে দিয়ে শেষ করব। এখন আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়েও একটা শুনানি চলছে, কথা হচ্ছে। অনেকে চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে, ইউনূসকেই তত্ত্বাবধায়ক সরকারে বসাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারকে সেখানে রূপান্তরিত করতে চায়। অনেকে চাচ্ছেন নতুন একজন সরকার আসবে। তো সেই অবস্থার নিষ্পত্তি কোথায়, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কি আসলে নিরপেক্ষ নির্বাচন পেতে যাচ্ছে আমাদের দেশের জনগণ? সেটা হচ্ছে প্রত্যাশার বিষয়। মানুষ প্রত্যাশা কখন বেশি করে? যখন হতাশ হয় বারবার। প্রত্যাশার বিষয়। তো এখনো এই কিছু হতাশার বিষয় আছে, যখন যেটা আজকে আমাদের মূল প্রাসঙ্গিক বিষয় ছিল। এখনো এই সেনাবাহিনীকে বিতর্কিত করা, যেটা আজকে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করা, বিতর্কিত করা। সমান্তরালে আমাদের উল্লেখ করতে নাম ধরে উল্লেখ করা যাবে, সমান্তরালে আমাদের বেনজির অর্থাৎ পুলিশ কর্মকর্তা, নাম ধরে আমাদের হারুনুর রশিদ, যাকে হারুন আঙ্কেল আমাদের মজা করে বলা হয়, পুলিশ কর্মকর্তা, অথবা মনিরুল আমাদের হারুনুর, অথবা প্রলয় হারুন আঙ্কেল, অথবা বিপ্লব বলা হয়, অথবা তারা যেসব গুম কাণ্ডে বা হত্যাকাণ্ডে জড়িত, অথবা বিপ্লব, আমরা কিন্তু ওগুলোকে আড়াল করে, তারা যেসব সাইড লাইনে দিয়ে ফেলছে বা হত্যাকাণ্ডে। আবার হক ভাই যথার্থ বলেছেন, আমরা আড়াল করে ফেলছি। পুলিশ যে শেষ দিকে গুলিগালাজগুলো করেছে, ওগুলো তো একটা ম্যাজিস্ট্রেসি অর্ডার ছিল। তারা কিন্তু ওই আমলাদেরই গুলিগালাজগুলো করেছে, ওগুলো তো ওইদিকে কিন্তু আমরা খুব একটা যাচ্ছি না। আমরা অর্থাৎ গুমটাকে প্রাসঙ্গিক করছি না, করে ফেলছি কিন্তু আমরা খুব সেনাবাহিনীকে। তো ওই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলেও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, কারণ রাজনীতিবিদরা ওই জায়গা থেকে যত দ্রুত ফয়সালার দিকে যেতে পারেন, আর আমলারা যেভাবে রাজনীতিকদের উপর আবার একটা ভর করার চর্চা আমাদের এখানে হয়ে গেছে, আমলারা যেভাবে এর পাশাপাশি উপর আবার একটা ফোকাস হওয়া দরকার চর্চা আমাদের এখানে হয়ে গেছে। আমাদের ডিজিএফআই এর পাশাপাশি আমাদের সেনাবাহিনীকে এভাবে যেন আর ব্যবহার করা না যায়, ওই নিষ্পত্তিতেও কিন্তু আসতে হবে। সেনাবাহিনীকে বিষয়টা যদি ঝুলিয়ে রাখা হয় না যায়, যে শেখ হাসিনা করেছেন অপরাধ, ভবিষ্যতেও যেন কেউ এই কাজটা করতে না পারে, ঝুলিয়ে রাখা এই প্রতিষ্ঠানগুলোর একটা মর্যাদার জায়গায় নেয়া। আমাদের এই দেশপ্রেমিক বলে আমরা তাদেরকে আদর করি, আবার পরক্ষণে বলছি খুনি। আমাদের এই দেশ, এই সাংঘর্ষিক অবস্থা যেন না থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে পেশাদারিত্বের মানদণ্ডে তারা যেন আরো পৌঁছতে পারে না থাকে, কারণ তাদের দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ নেই, তাদের প্রশিক্ষণ নিয়ে কোনো সন্দেহ নেই, মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনৈতিক একটা কেমিস্ট্রিতে তাদেরকে আমরা দানবে পরিণত করে দেই। তো যে দানব হয় তার যেমন একটা বিচার হওয়ার প্রসঙ্গ আছে, আর তাকে যে দানব তৈরি করে, দানবের যে রূপকার অথবা দানবের যে গডফাদার করে, ওই প্র্যাকটিস গুলো যেন বাংলাদেশে আর না হয়, এই ওসিলায় অন্তত সেটারও একটা নিষ্পত্তিতে যাওয়া উচিত এবং যাওয়া সম্ভব, যদি 24-এর চেতনার সাথে কেউ গাদ্দারি না করে। অবশ্যই আমি আশাবাদী যে সেটার একটা ফয়সালা আসবে। হক ভাইরা এবার যে ভূমিকাটা রেখেছেন বলতে হয় যে রাওয়া থেকে
কর্মরতদের সাথে যে যোগাযোগ, আন্দোলনকারী ছাত্রদের সাথে যে যোগাযোগ, আপনি যেটা বলছেন সনদ বোঝে না, একটা বাচ্চা ছিল যখন রাস্তায় বেরিয়েছে তার সাথে সাথে পেছনে পেছনে মা কিন্তু বেরিয়েছে, না বুঝে বের হয়নি। অতএব সনদ বলেন আর মসনদ বলেন সব বুঝে, না বুঝার কোনো কারণ নেই, এবং আমরা আশাবাদী থাকতেই পারি যে একটা ফয়সালা কিন্তু আমরা আসতে সত্যিই হবে। আশাবাদী। অনেক ধন্যবাদ মোস্তফা কামাল এবং এম এ হক, দুজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের আয়োজনের সাথে ছিলেন, দেখছিলেন ইউসিবি টু দ্য পয়েন্ট, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে সবকিছুর নিষ্পত্তি চাই, আমরা কোনো বাধা ধরা নিয়মের মধ্যে থাকতে চাই না, এবং বাংলাদেশের ভাবমূর্তি জাতীয় অঙ্গনে নষ্ট করতে চাই না, বা সেনাবাহিনীর ভাবমূর্তিও আমরা বাংলাদেশের নষ্ট করতে চাই না। জনগণের কাছে কোনো ষড়যন্ত্র বা কোনো বাধা শঙ্কা না রেখে আমরা সকলে চাই নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, বা আমরা জুলাই গণভোটও যদি জনগণ চেয়ে থাকে, সেই জুলাই সনদের উপরও গণভোট হোক, সেই প্রত্যাশায় একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আজকের ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।